আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটার নাম হচ্ছে যে ইনক্লুডিং এথিক্যাল কনসিডারেশনস ইন ডিসিশন মেকিং। তো এখানের কনটেক্সটটা অনেকটা এরকম যে মনে করেন আম, আমরা যখন কোনো এথিক্যাল ইস্যু আমাদের কর্পোরেট লাইফে হয়, তো মোস্টলি যেটা হয় যে যে ম্যানেজাররা থাকে বা যারা ম্যানেজমেন্ট বডিতে থাকে তারা করে কি, যে একটা আলোচনায় বসে এক একজন এক একটা প্রবলেমের সলিউশন প্রপোজ করে এবং তার মধ্যে ডিসকাশনের মাধ্যমে যে কোনো একটা সলিউশন আপনার পলিসি হিসাবে পরবর্তীতে অ্যাকসেপ্ট করা হয়। তো এই জায়গায় আমাদের ইথিক্যাল অ্যাপ্রোচগুলো আমরা ইউজ করব, হ্যাঁ, টু চুজ ফ্রম এ মাল্টিপল চয়েসেস। হ্যাঁ, অনেক ধরনের চয়েস থাকবে, সেই কারণ সেটার মধ্যে যে কোনো একটা চয়েস আপনি যখন অ্যাকচুয়ালি পলিসি হিসাবে গ্রহণ করবেন, সেইটার সেটার অ্যাপ্রোচটা যাতে এথিক্যাল থাকে। তো এরকম আমরা কিছু জিনিসটা দেখব। এটা আমাদের মিড টার্মের কুইজের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পরীক্ষায় আসবে এবং এই পার্টিকুলার প্রশ্নটা সলভ করার একটা স্পেশাল ওয়ে আছে। তো এই ওয়েটা আমরা দেখব এবং প্র্যাকটিস করব। বুঝতে পারছি স্যাররা? তো আপনাদের মনে তো একটা প্রশ্ন ছিল যে আসলে প্রশ্ন কি আসবে, হ্যাঁ, কোশ্চেন কিভাবে আসবে। তো আমরা একটা কোশ্চেন দেখবো, এটা আমাদের একটা কোশ্চেন। এরকম আরো কোশ্চেন আছে, বাট এইটা হচ্ছে এক টাইপের একটা কোশ্চেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো আমরা এই জায়গায় একটা ফ্লো চার্ট বা একটা অ্যালগোরিদমের মতো একটা জিনিস ফলো করব। তো আমি জিনিসটা একটা একটা করে সব ব্যাখ্যা করতেছি। প্রথম স্টেপটা হচ্ছে ডেভেলপ প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট বলতে বোঝায় যে আপনাকে কোনো একটা সিচুয়েশন যদি দেওয়া হয়, তাহলে সেই সিচুয়েশনটার মেইন যে এথিক্যাল ইস্যুটা, সেই এথিক্যাল ইস্যুটা একটা সেন্টেন্সে লিখবেন। কয়টা সেন্টেন্সে লিখবেন? একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স, এখানে দুই তিনটা কোনো ফুল স্টপ হবে না। সেন্টেন্সটা হয়তো একটু বড় হইতে পারে, একটা জিনিস এক্সপ্রেস মানে ঠিক মতো বোঝানোর জন্য এক একজন এক একভাবে লেখে। সেই ক্ষেত্রে সবারই অবশ্যই অ্যান্সার সেম হবে না। আর আমি আগেও বলছি যে এখানে অনেক ধরনের উত্তর হইতে পারে, এটা আমরা আজকেও কিছুটা বুঝবো। তো আমি আপনাদের সামনে লাস্ট ক্লাসে কি যে ডেইলি সেলস এরকম একটা বলছিলাম, লাস্ট ক্লাসে যে একটা ডেইলি সেলস এর টার্গেট দিল, হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, না করে থাকলে আবারও বলি। বেসিক্যালি আমরা একটা সিচুয়েশন ধরে নিলাম এরকম যে কোনো একটা কোম্পানি বা কোনো একটা স্টোর, তারা ম্যানেজারদের মিটিং এ বলল যে এখন থেকে প্রতিদিন 1 লক্ষ টাকার সেলস আনতে হবে। বুঝতে পারছি? জি স্যার। প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে। তো এখন এক একজন ম্যানেজার এখন তার নিজস্ব স্টোর নিয়ে কাজ করা শুরু করলো। তো কোনো ম্যানেজার বলল যে আমি তাহলে এক কাজ করি, কিছু ডিসকাউন্ট টিসকাউন্ট দেই। কেউ একজন বলল অনলাইন মার্কেটিং করি। হ্যাঁ, কেউ একজন বলল যে কিছু লিফলেট বিতরণ করি। হ্যাঁ, যেমন এই যে আমরা যখন শুক্রবারে ক্লাস করতে আসি দেখি না যে আগোড়ার থেকে আমাদের পানি ভবনের মসজিদের সামনে লিফলেট দেয়, এরকম আমরা দেখছি না? জি স্যার, দেখা যায়। কেন কেন দেয়? কারণ হচ্ছে নিশ্চয়ই তাদের কোনো একটা সেলস এর টার্গেট আছে, এটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, মানুষজনকে জানানো, এই আসেন, ডিসকাউন্ট আছে, বিভিন্ন আপনজন পয়েন্টস আছে, হ্যাঁ, এইগুলো ইত্যাদি ইত্যাদি করে। তো এরকম এক একজন ম্যানেজার এক একটা পদ্ধতি নিল। একজন ম্যানেজার সে তার এমপ্লয়ীদেরকে বলল যে আমাদের এখন থেকে প্রতিদিন 1 লাখ টাকার সেলস আনতে হবে। তো লাখ টাকার সেলস না হওয়ার আগ পর্যন্ত দোকান খোলা। হ্যাঁ, এবং এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দেওয়া হবে না। তোমার রাত 2টা বাজলে 2টা বাজবে, ভালো না লাগলে চাকরি ছেড়ে দাও। হ্যাঁ, বেকারের কোনো অভাব নাই। হ্যাঁ, সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনেক বেকার বসে আছে, তারা চাকরি করবে। এরকম একটা কথা মনে করেন যে এমপ্লয়ীদেরকে বলে দিল। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই যে একটা পার্টিকুলার স্টোরি আমি আপনাদের সামনে দিলাম, তো এখান থেকে আমাদেরকে প্রথম পয়েন্টটা হলো যে প্রবলেম স্টেটমেন্ট, মেইন যে ইথিক্যাল ইস্যুটা কি, এথিক্যাল ডিলেমাটা, এথিক্যাল প্রবলেমটা আমাদেরকে একটা সেন্টেন্সে লিখতে হবে। এখন এক একজন এক একভাবে লিখবে, এটার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমি একটা লিখলাম, আপনারা আরেকভাবে লিখবেন, এটার কোনো কনক্রিট কোনো অ্যান্সার নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি প্রবলেম স্টেটমেন্ট,
তো আমরা পরীক্ষায় যখন লিখবো প্রথমে প্রবলেম স্টেটমেন্ট এই পয়েন্টটা দিব, নিচে একটা অনেকে দাগ টাক দিলেন, যাই দিলেন। এরপরে এক সেন্টেন্সে, সেন্টেন্স কয়টা হবে টোটাল? একটা, অনলি ওয়ান সেন্টেন্স, একটা স্টেটমেন্টের মাধ্যমে আপনি প্রবলেমটা বলবেন। তা আমি আমার মতো লিখলাম, আপনারা আপনাদের মতো লিখতে পারেন যে দা ম্যানেজার, হ্যাঁ, ওয়ান্টস টু overwork his or her employees without extra payment to achieve the daily sales target set by the owner. আমি এমনি লিখলাম, আরেকজন আরেকভাবে লিখবে, কোনো সমস্যা নাই। বাট মেইন এথিক্যাল প্রবলেমটাই তো এটা, যে তাদেরকে ওভার টাইম কাজ করাবে, তাদেরকে ওভার ওয়ার্ক করাবে, কিন্তু কোনো টাকা দিবে না। এটাই মেইন সমস্যা না স্যাররা? জি স্যার। জি স্যার। এটাই আমরা মোটামুটি একটা প্রবলেম হিসাবে ডিটেক্ট করলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমাদের পরবর্তী স্টেপ, সেকেন্ড স্টেপ, আইডেন্টিফাই অল্টারনেটিভস। এখন আপনি যে প্রবলেমটা ডিটেক্ট করছেন, সেই প্রবলেমটা 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিবেন, যে এইটা না করে আর কি কি করা যেত। 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিবেন। বুঝতে পারছি স্যাররা আমার কথাটা? জি স্যার। হ্যাঁ, তো যেমন কথার কথা আমরা আহ, আমরা একটা অল্টারনেট সলিউশন, তাহলে আমরা এটা অনেকে এক একভাবে লেখে, কেউ লিখলো অল্টারনেট, হ্যাঁ, অল্টারনেটিভ সলিউশনস, হ্যাঁ, কেউ হয়তো লিখলো হ্যাঁ আইডেন্টিফাইং আইডেন্টিফাইং অল্টারনেটিভস। এক একজন এক একভাবে লিখবে, এটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, লেখার স্টাইল, এক একজনের ওয়ার্ডিং স্টাইল, হ্যাঁ, এক এক রকম এক্সপ্রেস করার ওয়ে এক এক রকম। তো আসলো, তো আমি ধরেন কথার কথা একটা পয়েন্ট বললাম যে মনে করেন রিকোয়েস্টিং দ্য ওনার টু রিডিউস দ্য ডেইলি সেলস টার্গেট। আপনি স্যারকে বললেন যে স্যার, আমার যেই জায়গায় স্টোরের লোকেশন, হ্যাঁ, এখানে পপুলেশন অনুসারে জীবনেও 1 লাখ টাকার সেল প্রতিদিন আসবে না, তো আপনি আমার টার্গেটটা একটু কমাই দেন। বলতে পারি না স্যাররা এরকম? হুম, জি স্যার। হ্যাঁ, এরকম একটা হইতে পারে না সলিউশন, যে একটু কমাই দেন, এরকম একটা সলিউশন হইতে পারে। আরেকটা ধরেন একটা অল্টারনেট সলিউশন এরকম হইতে পারে যে পেইং এক্সট্রা ফর ওভারটাইম ওয়ার্ক। হুম, যে আমি তো স্যার আপনার ওভারটাইম দিব না। স্ক্রিন হ্যাঁ হ্যাঁ স্যার, একটু বলেন বলেন বলেন। একটু আগে স্ক্রিন দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, এখন আসছে? অন্যরা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে ওকে পারতেছি। ওকে। এরকম, হ্যাঁ, আমি চাইলে তাদেরকে কিছু এক্সট্রা পেমেন্ট দিতে পারি। স্যাররা দু একটা পয়েন্ট বলতে পারবেন? দু একটা পয়েন্ট বলতে পারবেন কি করা যায়? স্যার কোশ্চেনটা একটু বলতে হবে একবার। স্যার, ডিজিটাল পেমেন্টে কিছু ডিসকাউন্টের অফার করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা পয়েন্ট হতে পারে। হ্যাঁ, তার মানে কি যে আহ, মনে করেন যে গিভিং ডিসকাউন্টস, হ্যাঁ, অ্যান্ড কি বলে মার্কেটিং এফোর্টস। ঠিক আছে, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এক্সেট্রা, মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং এফোর্টস। তো আমি কিছু ডিসকাউন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং করে আহ, মানে কাস্টমারদেরকে আকর্ষণ করতে পারি যে তোমরা আসো আমার থেকে শপিং করো। তাহলে হবে কি, তাড়াতাড়ি ডেইলি সেলসের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, তাই না? হতে পারে, হতে পারে। স্যার, সেলস বোনাসও দেওয়া যেতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেলসে বোনাস দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়েল, এই এরকম আমরা লিখি যে ধরেন অফারিং বোনাস অর কমিশন অন সেলস, এরকম হইতে পারে। তো এই যে আমরা 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন আমাদের চলে আসলো। বুঝতে পারছি স্যার, একটা স্যাররা? কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি বলছিলেন যে স্যার ওভার টাইমে কোনো পেমেন্ট হবে না, কিন্তু আমরা হ্যাঁ, তো সলিউশন দেখতেছি ওভার টাইম পেমেন্টের।
মানে এটাই তো না যে এটা হচ্ছে প্রবলেমটা, ওভার টাইমে পেমেন্ট দিচ্ছে না, তাহলে দেওয়াটা একটা সলিউশন না এই প্রবলেমটা? বুঝতে পারছেন? ও তো দিচ্ছে না, ও কাজ করাবে কিন্তু এক্সট্রা কোনো টাকা দিবে না, তাই এটা একটা সলিউশন না যে না, ও ও কিছু টাকা দেখ, এরকম টাইপ। বুঝতে পারছি? আমাদের এখানে মেইন গোলটা হচ্ছে ডেইলি সেলসের টার্গেটটা ফিল আপ করা। কারণ 1 লাখ টাকা সেলস আসলে কিন্তু ম্যানেজারের আর কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে ম্যানেজার আর কোনো কথা বলবেন না। বুঝতে পারছেন না? কিন্তু এই কাজটা করার জন্য সে ওভারটাইম ওয়ার্ক করাবে কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট দিবে না। এটা আমাদের প্রবলেম ছিল, তো একটা পারহ্যাপস একটা সলিউশন হলো তাদেরকে ওভারটাইমের জন্য কিছু টাকা দেওয়া। বুঝতে পারছি? তো জি এরকম স্যার। এক একজন এক এক ভাবে লিখবে, এটা এই ব্যাপারে সম্পূর্ণ ফ্রিডম আছে, কিন্তু ওই যে বললাম লজিক্যাল হইতে হবে। হ্যাঁ, তো আপনি যদি এখানে একটা সলিউশন লেখেন যে আহ, এরকম যে ম্যানেজারকে বলা যে স্যার আপনি তো রাস্তা দিয়ে হাইটা যাবেন, আমিও তো যাব। ঠিক আছে, এ- এটা কি কোনো সলিউশন? এই ধরনের সলিউশন লিখলে হবে? হ্যাঁ, থ্রেটনিং দ্য ম্যানেজার। হ্যাঁ, স্যার এগুলা একটা হবে? প্রবলেমের কয়টা সলিউশন দিতে হবে? বুঝি নাই, আবার একটু বলেন। একটা প্রবলেমের কয়টা সলিউশন দিতে হবে আর কি? 3 থেকে 4টা, 3 থেকে 4টা সলিউশন বের করতে হবে আপনার মাথায় যা আসে, লজিক্যাল সলিউশন যেরকম আসে সেরকম আমরা 3 থেকে 4টা সলিউশন দিই। ওকে, এবার আসে হচ্ছে নেক্সট স্টেজ। নেক্সট স্টেজটা হচ্ছে ইভালুয়েট অ্যান্ড চুজ অল্টারনেটিভ। ইভালুয়েট অ্যান্ড চুজ অল্টারনেটিভ। তো এই পার্টটুকু পড়ানোর আগে আমি বেসিক্যালি আমরা আরেক নেক্সট স্লাইডটা একটু পরে আসবো, তারপরে এখানে আবার ব্যাক করব। এখানে যেটা হচ্ছে যে এই যে আপনি 3 থেকে 4টা সাজেশন যে আপনি দিলেন যে এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, এর মধ্যে সবচাইতে বেস্ট যে সলিউশনটা আপনার মনে হবে যে না এটাই সবচেয়ে ভালো, এই সলিউশনটা চুজ করবেন এবং এটার পিছনে লজিক দিবেন যে কেন এটা ভালো। বুঝতে পারছি? এবার এই 4টার মধ্যে মনে করেন যে আমি 4টা বের করলাম, আরো আপনি অন্য ধরনের 4টা বের করুন, তো এই 4টার মধ্যে আপনার কাছে মনে হবে যে না এই পার্টিকুলার সলিউশনটাই সবচেয়ে ভালো। এখন এটার পক্ষে আমাকে কিছু কথা লিখতে হবে। এখন যখন আমি এটার পক্ষে কথা লিখব, তখন আমাকে সার্টেন কিছু এথিক্যাল অ্যাপ্রোচ ফলো করতে হবে। এখন এই অ্যাপ্রোচগুলো আমরা একটু স্টাডি করি। কি হলো? এই অ্যাপ্রোচগুলো আমরা এখন একটু স্টাডি করি। তো এখানে আমরা কিছু কমন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, যে অর্থাৎ আপনার সামনে যদি অনেকগুলা চয়েস রাখা হয়, অনেকগুলো অপশনস রাখা হয়, সেই অপশনসগুলোর মধ্যে আপনি কোনটা চুজ করবেন অ্যাকচুয়ালি, হ্যাঁ সেইটার কিছু এথিক্যাল অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচগুলো আমরা একটু একটু করে পড়বো এবং আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তাহলে কে পড়বেন? কে পড়বেন? পড়তে হবে, কারণ না কারো পড়তে হবে। হুম, পড়েন, সমস্যা নেই, এখানে কোনো ভুল শুদ্ধ নাই, কোনো লজ্জার কিছু নাই, বরং যে পড়বে তারই ডেভেলপ হবে। কেউ একজন বলেন। মনিরুল ইসলাম স্যার আছেন? হুম, একটু কোঅপারেট করেন। একটু কোঅপারেট না করলে এই ধরনের কোর্স আগাবে না, আপনাদের এক্সামও খারাপ হবে। বুঝতে পারছি? আর এম মোহিত। জি স্যার, ওই যে একটু যদি স্লাইডটা খুলে রাখতেন হ্যাঁ হ্যাঁ, পড়তে আমি স্লাইড সুবিধা তো হতো। খুলে রাখবোই, স্লাইড তো খুলে রাখবো। আপনি তাহলে একটু রিডিং পড়েন আমার সাথে, হ্যাঁ? এখান থেকে পড়েন, ভার্চু এথিক্স অ্যাপ্রোচ পড়েন। Virtual ethic approach suggests that when fact Faced, with the when faced, fa- faced with a complex ethical uh, dilemma, dilemma, people do either what they are most comfortable doing or what they are think a person they admire would do. The assumption is that people are guided by their
ভার্চুস। virtues to reach the right decisions. থ্যাংক ইউ স্যার। Uh, হ্যাঁ, একটু থামেন। you হ্যাঁ, এদুরি। আচ্ছা, তাহলে ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা আমাদেরকে যেটা বলতেছে যে স্যারদের এই ফার্স্ট ক্লাসে ভার্চু ভাইস পড়াইছিলাম না? কারো মনে আছে ভার্চু মানে কি? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম বলেন তো, ভার্চু মানে কারো মনে গুণ, আছে? গুণাবলী। হ্যাঁ হ্যাঁ, ভালো গুণাবলী। ভেরি গুড, ভালো গুণাবলী। তার মানে হচ্ছে আপনি ভার্চু এথিক্স অ্যাপ্রোচ আমাদেরকে যেটা বলে যে একজন মানুষ যখন সৎ গুণ সম্পন্ন হয়, ভালো গুণ সম্পন্ন হয়, হুম, তখন ওই লোকটা যা ডিসিশন নেবে সেটাই কারেক্ট ডিসিশন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, yes sir. ধরেন কথার কথা যে আমাদের ফাদার, হ্যাঁ, আমাদের বাবা, হ্যাঁ, তাদেরকে আমরা বেশ আদর্শ একজন অ্যাডমায়ারেবল পার্সন হিসাবে আমরা কনসিডার করি, তাই না? হ্যাঁ, আমরা অধিকাংশ মানুষই আমাদের ফাদার, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তো আপনি চিন্তা করবেন যে আমার বাবার সামনে যদি এই 4টা অপশন দেওয়া হইতো, উনি কোনটা চুজ করতো? বুঝতে পারছি? এই ধরনের অ্যাপ্রোচটা হচ্ছে ভার্চু এথিক্স অ্যাপ্রোচ। অর্থাৎ মানুষের ভালো গুণগুলাই মানুষকে রাইট ডিসিশনের দিকে নিয়ে যাবে। যেই লোকটা ভালো, যেই লোকটা অনেস্ট, যে লোকটা মনে করেন যে ফেয়ার, হ্যাঁ, ট্রুথফুল, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ভালো গুণ সম্পন্ন, যার মধ্যে গুণাবলী যাদের ভিতরে আছে, এই ধরনের লোক যাকে আমরা অ্যাডমায়ার করি, হ্যাঁ, যেমন এই যে এখন আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা, তাকে অনেকেই অ্যাডমায়ার করে, হ্যাঁ, ডক্টর ইউনূস, অনেক ভালো ভালো গুণ। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করবেন যে ডক্টর ইউনূসের সামনে যদি এই 4টা অপশন দেওয়া হয়, তাহলে উনি কোনটা চয়েস করতেন? এই যে পার্টিকুলার অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে ভার্চু এথিক্স অ্যাপ্রোচ। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, এটার পরে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আমার সাথে সবাই একটু উচ্চারণ করেন। ইউটিলিটারিয়ান। সবাই একটু বলেন, ইউটিলিটারিয়ান। উচ্চারণটা হচ্ছে ইউটিলিটারিয়ান। বুঝতে পারছি? Utilitarian, জি স্যার জি বুঝতে পারছি। স্যার। ইউটিলিটারিয়ান। তো এই জিনিসটার বানান, এটার প্রোনাউন্সিয়েশন আমি সব সময় প্রত্যেকটা ক্লাসেই প্র্যাকটিস করাই দেই। তারপরেও যে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকবার মিড টার্মে কত ধরনের বানান যে আসে, হ্যাঁ, ইউটিলিটি, ইউটিলিটাস, ইউটাস পুটাস, বহুত ধরনের বানান আমি পাই। ঠিক আছে, ইউটিলিটারিয়ান। আচ্ছা, তো এটা কে পড়বে? কে পড়বে? স্যার আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, পড়েন। ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। এটার মানে কি স্যার? দৃষ্টিভঙ্গি এরকম কিছু? বলতেছি এটার মিনিং কি, কি জিনিস বলতেছি। স্যার পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়েন। Utilitarian approach choose the action or policy that leads the best overall consequences for all people who are directly or indirectly affected. The goal is to find the single greatest good by balancing the interests of all affected parties. থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসি হচ্ছে যে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটার যেই এক্সপ্লেনেশনটা। তো ইউটিলিটি এই শব্দটার মানে হচ্ছে উপযোগিতা, হুম, বা সোজা কথায় বেনিফিট। মানে আপনি কতটুকু বেনিফিট পাচ্ছেন একটা পার্টিকুলার ডিসিশন। তো এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, এই জিনিসটা আল্লাহর রাস্তায় ভুলেও কেউ মিড টার্মে লেখেন না বা কুইজে লেখেন না, কারণ এটা বোঝানোর জন্য। ঠিক আছে, মনে থাকবে স্যারদের? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমি জিনিসটা ইউজ করব, এইভাবে কোনোদিনও অ্যান্সার লিখবে না। আচ্ছা, তো আমাদের স্টেক হোল্ডার বলছিলাম, স্যারদের কার মনে আছে স্টেক হোল্ডার কি জিনিস? স্টেক হোল্ডার কার মনে আছে? আচ্ছা, স্টেক হোল্ডার মানে হচ্ছে কি কোম্পানির সাথে জড়িত সবাই, হ্যাঁ, মালিক, এমপ্লয়িজ, ম্যানেজার্স, হ্যাঁ, কাস্টমার্স, সাপ্লায়ার, সবাই। মনে আছে না? এবার মনে হচ্ছে এবার? হুম, এবার কি মনে পড়ছে?
মানে একটা কোম্পানির সাথে যারা যারা কানেক্টেড, যারা যারা জড়িত, তারা সবাই হচ্ছে ওই কোম্পানির স্টেক হোল্ডার। আচ্ছা, তো আমাদের এই পার্টিকুলার প্রবলেমটায় স্টেক হোল্ডার কারা কারা পাচ্ছি এটা একটু আমরা লিখি। যেমন ধরেন কথার কথা ওনার একজন স্টেক হোল্ডার, তারপরে মনে করেন যে ম্যানেজার একজন স্টেক হোল্ডার, এমপ্লয়িজরা এক ধরনের স্টেক হোল্ডার, তারপরে কাস্টমার্সরাও স্টেক হোল্ডার হতে পারে ইনডাইরেক্টলি, যদিও এই প্রবলেমের মধ্যে কাস্টমারদের কোনো কথা বলা নাই। তো তারাও এক ধরনের স্টেক হোল্ডার হিসেবে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা করব, যে যে কোনো একটা পার্টিকুলার ডিসিশন যদি নেই, তাহলে কার কতটুকু লাভ আর ক্ষতি এটা 10-এর উপর একটা স্কোর দিব। বুঝতে পারছি স্যাররা? কার কতটুকু লাভ ক্ষতি এটা আন্দাজি একটা মানে এটা কোনো কোনো সার্টেন কোনো ফর্মুলা মেনটেন করে না, জাস্ট র্যান্ডম আমার মনে হচ্ছে আমি একটা স্কোর দিলাম। শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, শুনে জি স্যার। তো এখন কথার কথা ধরে নেই যে আমি ধরেন রিকোয়েস্টিং দ্য ওনার টু রিডিউস দ্য ডেইলি সেলস টার্গেট, অর্থাৎ তাকে বলা যে স্যার সেলসের টার্গেট একটু কমাই দেন। তো এই পার্টিকুলার ডিসিশনটা আমি নিলাম। তো এখন এই ডিসিশনটায় ব্যাপারটা আসতেছে যে ওনারের তো দরকার ছিল প্রতিদিন 1 লক্ষ টাকা সেলস। তাহলে এখন যদি সে এই ডিসিশনটা নেয়, তাহলে 50,000 টাকা বা 70,000 টাকা, 80,000 টাকা সেলস বানায় ফেলতে হবে। হুম, তাহলে কি ওর কোনো লাভ হলো এই ডিসিশনটায়? তো আমরা ধরে নিলাম ওর কিছুই লাভ হলো না, এটা হলো জিরো। কারণ সে তো চাচ্ছিল 1 লাখ টাকার প্রফিট হোক, 1 লাখ টাকা সেলস হোক প্রতিদিন, হইলো তো না, তাহলে তো তার লাভ হইলো না। আচ্ছা, এবার দেখি হচ্ছে ম্যানেজার। তো ম্যানেজারের বিষয়টা হচ্ছে যে এই ডিসিশনটাই ম্যানেজারের একটু লাভ আছে, কারণটা হচ্ছে এখন তাকে 1 লাখ টাকার জন্য প্রেসার দিতে হবে না, 50,000 টাকার টার্গেটেই হবে। আমরা ধরে নিলাম যে এই ক্ষেত্রে ম্যানেজার খুশি, তার প্রফিট হচ্ছে +8। ঠিক আছে, এমপ্লয়ের ক্ষেত্রে ব্যাপারটা যেটা আসছে যে এমপ্লয়ির তেমন কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে অন্যান্য ডিসিশনে ধরেন কথার কথা পেইং এক্সট্রা বা অফারিং বোনাস ওর কমিশন, ওইগুলাতে সে যেই কমিশনটা ইনকাম করতে পারতো, ধরেন সামনে ঈদ আসতেছে, হ্যাঁ, তো এখন আপনাকে ধরেন আপনার কোম্পানি বলল যে তোমরা যদি ওভারটাইম থাকো তাহলে অন্য সময় আওয়ারলি যত পাইতা তার চেয়ে 3 গুণ টাকা দিব। তখন কিন্তু অনেকেই দেখবেন যে বলবে যে আচ্ছা, যে ঘুম গেলে যাক, হ্যাঁ, ঈদের সময় টাকা পয়সা লাগবে আমার, আমি আমি ওভারটাইম করব। কিন্তু এখন যেহেতু সেলস এর টার্গেটই কমায় ফেলছে, সেহেতু সেই এক্সট্রা পেমেন্ট গুলো সে পাচ্ছে না, তার মাসিক বেতন ওই 12,000, ওই 12,000ই পাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এমপ্লয়িরও আমরা ধরে নিলাম যে আসলে তেমন কোনো উপকার হইলো না, এমপ্লয়ির তেমন কোনো উপকার হইলো না, তো আমরা ধরে নিলাম যে কথার কথা +2ই ধরলাম, বেশি বিশেষ তেমন উপকার হয় না। আচ্ছা, এবার আসি কাস্টমার। কাস্টমার এখানে কিভাবে কানেক্টেড? তো আমরা ধরে নেই যে কিছু কিছু কাস্টমার থাকে যারা অফিস শেষে রাতের বেলায় এসে বাজার করে। বুঝতে পারছেন? রাতের বেলায় কেনাকাটা করে, তার মানে তারা আসেই রাত 10টার পরে। হ্যাঁ, তো ওই সময় যেই সব দোকানগুলা খোলা থাকে সেগুলা থেকে তারা শপিং করে। তো যদি ওভার টাইম ওয়ার্ক করতো, তার মানে একটা দোকান যদি একটা রাত 1টা 2টা পর্যন্ত খোলা থাকতো, তাহলে এই ধরনের লোকরা একটু উপকৃত হইতো। এখন যেহেতু সেলস এর টার্গেট কম, হ্যাঁ, সন্ধ্যা 7টার ভিতরেই সেলস এর টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে, সেহেতু দোকান টোকান শাটার টাটার বন্ধ করে 8টার মধ্যে লোকজন বাসায় চলে যাচ্ছে। তো এই ধরনের লোকগুলা তখন আইসা কোনো শপ খোলা পায় না। তা আমরা ধরে নিলাম তার কোনো এই ডিসিশনে তার কোনোই লাভ নাই, লসও নাই, ঠিক আছে, জিরো। তো আমরা এখন যে কাজটা করব যে আমরা এই প্রফিটটা একটু ক্যালকুলেট করব, যে কতটুকু প্রফিট আসছে। তো আমরা ক্যালকুলেট করে দেখলাম 8 আর 2 এ 10 +10। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা অন্য যে কোনো একটা ধরি, যেমন কথার কথা অফারিং বোনাস অথবা কমিশন। তো এই পার্টিকুলার ডিসিশনটা আমরা এবার একটু র্যান্ডম কিছু প্রফিট ডিস্ট্রিবিউট করি। তো এখন ওনারের ক্ষেত্রে ব্যাপারটা কি আসতেছে, তার 1 লাখ টাকা সেলস আসতেছে ঠিকই, কিন্তু এই বোনাস বা কমিশন বাবদ তাকে আবার 20,000 টাকা দিয়ে দিতে হচ্ছে। বুঝতে পারছি? তার 1 লাখ টাকা সেলস প্রতিদিন আসে, কিন্তু 10-20 হাজার টাকা তার বোনাস বা সেলস বাবদ, এই যে সেলস এর বোনাস বাবদ চলে যায়। তো সেই ক্ষেত্রে আগের মতো হইলো না যে লাইক সেলস টার্গেট কমে গেছে, সেটা না, কিন্তু তার কিছু খরচ হয়ে যায়।
আমরা ধরে নিলাম এই পার্টিকুলার ডিসিশনটাই তার বেনিফিট হচ্ছে +4, ধরে নিলাম। এগুলা কিন্তু কোনো লজিকের ভিতরে নাই, কোনো ফর্মুলা নাই যে এইটাই মেনটেন করে হচ্ছে, এটা র্যান্ডম, আমি জাস্ট বলার জন্য বলতেছি। ম্যানেজারের ক্ষেত্রে ব্যাপারটা কি আসতেছে? ম্যানেজারের ক্ষেত্রে এখন আসতেছে যে তাকে 1,00,000 টাকা সেলস আনতে হচ্ছে এবং ওভার টাইমও করানো লাগতেছে। তার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তার আরেক দিকে সমস্যা হচ্ছে কি, তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। তাকে প্রায় সময় রাত 1টা থেকে 1:30টা পর্যন্ত স্টোরে থাকা লাগে। 1:30টার পরে সে যখন বাসায় আসে রাত 2টায়, তখন তার বউ চিল্লাচিল্লি করে। হ্যাঁ, তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স 12টা বাজছে। তা আমরা ধরে নিলাম এই পার্টিকুলার ডিসিশন যেখানে সেলস টার্গেট এখনো হাই, এই ডিসিশনটায় ম্যানেজারের এখনো অফিসে বেশি সময় থাকা লাগে দেখে মনে করেন দিয়ে থুয়ে তার +5 পরিমাণ অ্যাডভান্টেজ হবে। এমপ্লয়ের ব্যাপারটা কি আসতেছে এখন? এমপ্লয়ি চিন্তা করতেছে যে আমি যদি ওভারটাইম ওয়ার্ক করি, আমি যদি বেশি সেলস করি, তাহলে বেশি ইনকাম করতে পারবো। হ্যাঁ, এমপ্লয়েরও কষ্ট হচ্ছে, কারণ রাত 2টা পর্যন্ত থাকতে তারও কষ্ট, পরের দিন আবার সকাল থেকে অফিস, তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে অ্যাটলিস্ট কিছু পেমেন্ট পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আগের ডিসিশনের তুলনায় তার এইবার কিছুটা বেনিফিট বাড়বে। আর বুঝতেই পারতেছেন কাস্টমারদেরও লাভ, কারণ রাত 1:30টা পর্যন্ত যেই দোকানগুলা খোলা, তো সে দেখা যাচ্ছে রাত 11টায় অফিস করে আসে, সেই দোকান থেকে কিছু শপিং করতে পারতেছে। তো আমরা ধরে নিলাম কাস্টমারেরও কিছু উপকার হলো, +4 কিছু একটা দিলাম, +4, 5 কিছু একটা দিলাম। তো এখন আমরা হচ্ছে এইখানে ক্যালকুলেট করব যে এর ওভারঅল প্রফিটটা কিরকম হয়। তো 5 আর 5 = 10, আর এদিকে 18, তাহলে +18 +8। তো আমরা আমাদের নিজেদের মতো একটা ক্যালকুলাস করে আমরা এই জিনিসটাকে আপনাদের এথিক্যাল থিওরিতে হেডোনিস্টিক ক্যালকুলাস বলি। হ্যাঁ, এটা আমি আমি নিজে যখন এথিক্সের একটা কোর্স আমরা আমরা পড়ছিলাম, তখন এই ধরনের জিনিসটাকে হেডোনিস্টিক ক্যালকুলাস বলে। তো যাই হোক, তো এই ক্যালকুলাসে কোনো লজিক নেই, এটা আমি এমনিই ডিস্ট্রিবিউট করলাম। হ্যাঁ, জাস্ট কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে। তো এখন কেউ একজন আমাকে স্যাররা বলেন যে একটা ডিসিশনের জন্য আমার প্রফিট আসছে +10, আরেকটা ডিসিশনের জন্য প্রফিট আসছে +18, কোনটা নেওয়া ভালো হবে? So second টা। +18। হ্যাঁ, কারণ এখানে দেখা যাচ্ছে ওভারঅল ওভারঅল বেটার পারফরমেন্স আসতেছে, কারো একটু ভালো হচ্ছে, কারো একটু খারাপ হচ্ছে। সো বেসিক্যালি ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা আমাদেরকে যেটা বলে, এটা একটা বাস্তবতা, সেটা হচ্ছে আপনি কোনো ডিসিশন দিয়েই সবাইকে খুশি করতে পারবেন না। কেউ একজন বেনিফিটেড হবে, কারো একজন মাথায় বাস পড়বে, কিন্তু ওভারঅল যদি কনসিকোয়েন্সটা ভালো হয়, তাহলে সেটাই ভালো ডিসিশন। ওভারঅল কনসিকোয়েন্সটা যদি ভালো হয়, তাহলে সেটাই ভালো ডিসিশন। এবার বুঝতে পারছি স্যাররা? তার মানে জি আপনার, স্যার। হ্যাঁ, আপনার কোনো একটা পার্টিকুলার ডিসিশনে দেখবেন যে কোনো একটা স্টেক হোল্ডার বা কোনো একটা পার্টি সে বেনিফিটেড হচ্ছে, আবার কেউ একজন হয়তো এনাফ বেনিফিট বা যথেষ্ট পরিমাণ বেনিফিট পাচ্ছে না, কিন্তু ওভারঅল দেখা যাবে যে রেজাল্টটা ভালো। কারণ আপনারা চিন্তা করে দেখেন যে আমার যদি প্রতিদিন �ন লাখ সেলস আসে, আমি আপনাদের ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে একটা কোম্পানি যদি প্রফিট না করে, তাহলে কিন্তু আপনার স্যালারি হবে না। হবে? আমরা সবাই তো মোটামুটি জব হোল্ডার, আমরা সবাই চাকরি করি। তো এই সিচুয়েশনটা আমরা আরো ভালো বুঝি। আপনার কোম্পানি যদি ভালো পরিমাণ প্রফিট করতে পারে, তাইলেই না আপনার বেতন, বোনাস ইত্যাদি হবে। আপনার কোম্পানি যদি লসের উপরে চলে, আপনার চাকরি থাকবে? স্যাররা? জি না স্যার। থাকবে না। তাহলে কোম্পানির প্রফিট করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের ফার্স্ট ক্লাসে মনে হয় জিজ্ঞেস করছিলাম ভালো ভালো কিছু কোম্পানির নাম বলেন, এরকম আপনারা মনে হয় বলছিলেন নাকি? এরকম বিভিন্ন জিজ্ঞেস করছিলাম না? তো সেসব কোম্পানিগুলো ভালো কেন? কারণ তারা এমপ্লয়ীদের বেশি বেতন দেয়। আর এই বেশি বেতনটা দেয় কিভাবে? কারণ তারা প্রচুর পরিমাণ প্রফিট করে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার ফেয়ারনেস অ্যাপ্রোচ কে পড়বেন? কেউ একজন? ফেয়ারনেস অ্যাপ্রোচ। হ্যালো, কেউ একজন একটু পড়েন। ফেয়ারনেস। সালামপুর পড়েন পড়েন, সমস্যা নেই।
Fairness approaches focuses on how fairly action on policies distribute benefits and burdens among people affected by the decision. The guiding principles of this approach is to treat all people the same. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা, এখন যে ব্যাপারটা আসতেছে ফেয়ারনেস, এই যে একটু আগে আমরা দেখতেছিলাম যে আমরা কাউকে, হ্যাঁ, কারো একজনের মাথায় বাস, কারো একজনের অনেক প্রফিট, এই কাজটা আর করা যাবে না। উই হ্যাভ টু ট্রিট এভরিওয়ান দ্য সেম। তার মানে হচ্ছে প্রত্যেককেই আমার ডিসিশন দিয়ে বেনিফিটেড হতে হবে। কোনো একজন যদি আনফেয়ারলি এফেক্টেড হয়, এই ডিসিশন নেওয়া যাবে না। বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে এই পার্টিকুলার অ্যাপ্রোচ, আমরা বিভিন্ন অ্যাপ্রোচ দেখতেছি, আবারও সামারি করব, বাট এই পার্টিকুলার অ্যাপ্রোচটা আমাদেরকে বলতেছে যে কাউকেই ঠকানো যাবে না। আমার যতগুলো এফেক্টেড পার্টি আছে প্রত্যেকেরই যাতে লাভ হয় এমন একটা ডিসিশন নিতে হবে। বুঝতে পারছি স্যাররা? Yes, sir. জি স্যার। এবার কমন গুড কে পড়বেন? কেউ একজন কমন গুড, কেউ একজন একটু পড়েন। Sir, আমি পড়তেছি। হ্যাঁ, Common good approach is based on a vision of society as a community whose members work together to achieve a common set of values and goals. Decisions and policies that use this approach attempt to implement social systems, institutes, and environments that everyone depends on and that benefit all people. অল পিপল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এইবার আসি হচ্ছে যে কমন গুডের ব্যাপারটা কি। আচ্ছা, কমন গুডের বিষয়টা হচ্ছে যে আপনার এজ এ কান্ট্রি, এজ এ সোসাইটি বা কমিউনিটি, আপনাদের কিছু ন্যাশনাল পলিসি থাকতে পারে। হুম, সবার ভালোর জন্য কিছু পলিসি থাকতে পারে, যেমন এনভায়রনমেন্ট পলিউশন কমানো, যেমন এনার্জি কনজাম্পশন কমানো, হ্যাঁ, যেমন সোসাইটিতে অনেস্টি বা ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করা, এরকম বিভিন্ন একটা কমন একটা গোল থাকতে পারে। এখন কোনো ডিসিশন যদি এই কমন গোলের সাথে বা কমন গুডের সাথে কন্ট্রাডিক্টরি হয়, ওই ডিসিশন নেওয়া যাবে না। তো যেমন একটা উদাহরণ দিই, হ্যাঁ, মনে করেন যে আমাদের কিন্তু বাংলাদেশে বর্তমানে একটা মেজর সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি। প্রায় সময় ইলেকট্রিসিটি থাকে না। ইনফ্যাক্ট আরো প্রবলেম হবে, কারণ বাংলাদেশে হিউজ অ্যামাউন্ট অফ লোন আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিগুলোর কাছে রয়ে গেছে। এই লোনগুলো পরিশোধ না করলে ওরা প্রায়ই লোডশেডিং করবে। এরকম আমরা নিউজ দেখছি না? হুম। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলেন তো, এই যে এই বিভিন্ন মার্কেট গুলা একটা সার্টেন টাইম পর অফ হয়ে যায় না? ধরেন এই যে আমাদের ভার্সিটির সামনে বসুন্ধরা মার্কেট কয়টা পর্যন্ত খোলা থাকে? স্যার 9টা পর্যন্ত। হ্যাঁ, 8টা 9টা পর্যন্ত খোলা থাকে। তার মানে আপনার ডেইলি সেলস টার্গেট যাই থাকুক না কেন, আপনি 9টার বেশি দোকান খোলা রাখতে পারবেন না। বুঝতে পারছি? তার মানে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেই ডিসিশনের জন্য 9টার পরে দোকান খোলা রাখতে হবে। এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যে ডিসিশনের কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন বাড়বে, কারণ আমাদের ন্যাশনাল ক্রাইসিস চলতেছে ইলেকট্রিসিটির। ব্যাপারটাকে বুঝতে পারছি? কমন গুড অ্যাপ্রোচটা কি? হ্যাঁ, Yes, তার sir. মানে হচ্ছে যে টু অ্যাচিভ এ কমন সেট অফ ভ্যালুজ এন্ড গোলস। তো এই ক্ষেত্রে আমার একটা কমন সেট অফ ভ্যালুজ হচ্ছে এনার্জি কনজাম্পশন কমানো, আরেকটা কোন একটা সিচুয়েশনে হয়তো এনভায়রনমেন্ট পলিউশন ঠেকানো, সেটা আসবে। তো এইভাবে আমরা বলতে পারি যে এই কমন গুডটার সাথে যেই ডিসিশনটা অ্যালাইন করবে, সেইটাই আমি কারেক্ট ডিসিশন হিসাবে নিয়ে নিব। বুঝতে পারছি? Yes, sir. তাহলে আমি জি চারটা স্যার। অ্যাপ্রোচ আরেকবার বলি। ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা কি বলতেছে? একজন ভার্চুয়াস পারসন, ভালো মানুষ, ভালো গুণ সম্পন্ন মানুষ যে ডিসিশন নেবে সেটাই কারেক্ট। ইউটিলিটারিয়ান কি বলতেছে? সবাইরে খুশি করা সম্ভব না, কারো একটু ভালো হবে, কারো একটু বেনিফিট হবে, কারো একটু বার্ডেন পড়বে, কিন্তু ওভারঅল কনসিকুয়েন্স ভালো হলে সেটাই ভালো ডিসিশন। ফেয়ারনেস অ্যাপ্রোচ বলতেছে যে যে না, কাউকে ঠকানো যাবে না, সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে, সবাই বেনিফিটেড হয় যে ডিসিশনের মাধ্যমে, সেটাই ফেয়ারনেস। ফেয়ারনেস অ্যাপ্রোচের মাধ্যমে সেটাই কারেক্ট।
আর কমন গুড বলতেছে যে আপনার যদি কমিউনিটি বা সোসাইটির কোনো কমন গোল থাকে, কোনো একটা ন্যাশনাল পলিসি থাকে, সেটা অ্যাচিভ করার জন্য যে ডিসিশন থাকবে সেটাই কারেক্ট ডিসিশন। চারটা অ্যাপ্রোচের মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু স্যাররা, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, কার কনফিউশন আছে একটু বলেন তো? কোশ্চেন কনফিউশন? ওকে, তাহলে স্যাররা যদি বুঝেই থাকেন, এইবার আমরা আবার প্রিভিয়াস স্লাইডে যাব। আমাদের অ্যান্সারের থার্ড পার্টটা হচ্ছে ইভালুয়েশন এন্ড চুজ এন অল্টারনেটিভ। তাহলে আমাদের থার্ড পার্টটা হচ্ছে, আমি এটা একটু মুছে দেই। আবারও বলতেছি, এই জিনিসগুলা বলেও পরীক্ষায় লেখেন না, এটা জাস্ট বোঝানোর জন্য বুঝাইছি, এরকম কোনো জিনিস নাই। ওকে, মনে থাকবে স্যারদের? জি স্যার। এখন মনে থাকতেছে না, পরীক্ষার সময় মনে থাকবে না। না মানে ওই যে +10 -5 এগুলা লেখেন না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট ঠিক আছে। ফিগারেটিভ আর কি, বোঝানোর জন্য। তো এরপরের পার্টটা হচ্ছে ইভালুয়েশন, ইভালুয়েশন অফ দি চোজেন অল্টারনেটিভ, অল্টারনেটিভ। আচ্ছা, এই স্টেজটা আপনি যেটা করবেন, আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো, যেটাকে আপনার বেস্ট মনে হবে, যে কোনো একটা ডিসিশন চুজ করবেন এবং এই চারটা অ্যাপ্রোচের যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করবেন। এখন আপনার মনে চাইলো ভার্চু এথিক্স দিয়ে ভালো বলতে পারবেন, বলেন। ইউটিলিটারিয়ান দিয়ে ভালো বলতে পারবেন, বলেন। ফেয়ারনেস দিয়ে বলতে চাইলে বলতে পারেন। যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে আপনি আপনার ডিসিশনটা ব্যাখ্যা করবেন। তা আমরা দেখি কিরকম হয়। যেমন কথার কথা যে আমি আহ, কিছু একটা দিলাম, যেমন ধরেন অফারিং বোনাস অর কমিশন অন সেলস, ঠিক আছে? তো আমি এভাবে লেখা শুরু করলাম যে আই চুজ টু অফার বোনাস অর কমিশন টু দ্য এমপ্লয়িজ। এগুলো আমি মাথা থেকে জাস্ট র্যান্ডম লিখতেছি, কোনো কিছু মুখস্থ করতেছি না, আপনাদেরও মুখস্থ থাকবে না, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখবেন, বাট একটা সার্টেন ফরম্যাট ফলো করতেছি। বোনাস টু দ্য এমপ্লয়িজ অন ডেইলি সেলস টু মোটিভেট দেয়ার ওভারটাইম ওয়ার্ক। ঠিক আছে, এটা আমার চয়েস। যে অনেকগুলো সলিউশন ছিল, এর মধ্যে এটা আমার চয়েস। আচ্ছা, এখন আপনি যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করেন। ঠিক আছে, কথার কথা আমি ইউটিলিটারিয়ান দিয়ে ব্যাখ্যা করি, বা ফেয়ারনেস দিয়ে ব্যাখ্যা করি, বা কমন গুড দিয়ে ব্যাখ্যা করি। তো আপনি এভাবে লিখতে পারেন যে যে ইন টার্মস অফ ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ, we cannot satisfy all the affected parties, but if the decision brings the best overall রেজাল্ট অথবা কনসিকুয়েন্স। হ্যাঁ, আপনাদের স্লাইডের মধ্যে কনসিকুয়েন্স মানে কি, কনসিকুয়েন্স মানে কি, কনসিকুয়েন্স পরিণতি। কনসিকুয়েন্স মানে কি, মানে একটা কিছু কাজ করলে এটার ফলাফল। হ্যাঁ, বেস্ট ওভারঅল কনসিকুয়েন্স যদি কোনো ডিসিশন নিয়ে আসে, দেন ইট ইজ দ্য কারেক্ট ডিসিশন। Offering bonus may lose some profit from the owner's side, but it will increase the daily sales even beyond the target. হুম? যখন আপনি বলবেন যে সেলসের উপর কমিশন, সে 1 লাখে থামবে না, সে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে। এমপ্লয়িরা মোর এন্ড মোর এফোর্টস দেওয়া শুরু করবে। হুম, ইভেনচুয়ালি eventually the owner will be earning more from this decision.
employees and the manager will also the employees and the manager will also uh, be achieving uh, ACHEIVINIE থেকে achieving the daily sales target. Therefore, I think offering bonus is the best choice of alternative. এরকম 6-7 লাইন লেখলাম আর কি। এইটাই যে অ্যান্সার তা স্যার না। এটা তো 4 নম্বরটা দিয়ে হবে না, প্রমাণ করা যাবে না 4 নাম্বারটা বলতে স্যার আবার একটু বলেন তো। স্যার। নেক্সট স্লাইডে কি যান? স্যার আমি আসাদুজ্জামান আছি, আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি পরে। এটা হ্যাঁ, কমন গুড অ্যাপ্রোচ। এটা দিয়ে ভালো জি মতো স্যার। বলা যাচ্ছে না, তাই একটু মনে হচ্ছে না। জি স্যার। জি স্যার। একটু একটু স্যার বলেন তো। এই জায়গায় একমাত্র করা যাবে কমন গুড অ্যাপ্রোচে, লাইক আপনি যে বললেন বসুন্ধরার কথা, এই জায়গায় অফার করতে হবে সরকার থেকে বা ওদের অথরিটি থেকে এই টাইমে ই করলে যে লাইক আমাদের কিছু আচ্ছা তাহলে বলেন যে লাইক। আমি যে অ্যান্সারটা লিখছি এটা বুঝছেন কিনা। জি স্যার, ওটা বুঝছি। হ্যাঁ, ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা বলছে কি সবাইরে তো খুশি করা সম্ভব না। যেমন এই হুম। ক্ষেত্রে বোনাস দেওয়ার কারণে কিছু পরিমাণ প্রফিট কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওনারের থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? এরকম মনে হইতেছে না? কারণ তাকে তো বোনাস দেওয়া লাগতেছে। কিন্তু আপনি একটা লজিক লিখলেন এরকম যে যেহেতু এখন সেলস এর উপরে বোনাস আছে, সেহেতু সে এখন আর 1 লাখে থামবে না। সে ইভেন 2 লাখ টাকা সেলস করার চেষ্টা করবে। তখন তো আলটিমেটলি প্রফিটটা আরো বাড়বে। তাই বাবা, হ্যাঁ, বুঝতে পারছি না স্যাররা? জি স্যার। হ্যাঁ, এবার আসেন। হ্যাঁ, এবার একটা মজার জিনিস বলি, কমন গুড অ্যাপ্রোচ। ঠিক আছে? এই একই অ্যান্সার আমি কমন গুড দিয়ে দিই। একই অ্যান্সার, একই উত্তর। তাহলে প্রথম অংশটুকু সেম, যে আমার চয়েসটা আগে বলতে হবে যে আমি কোন অপশনটা চুজ করতেছি। আই চুজ টু অফার বোনাস কমিশন, ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন এইভাবে আমি লিখলাম, if we follow the common good approach, we may say that uh, increasing profit অথবা maximizing the profit, maximizing the profit is the most important feature of the company. আমি স্যারদের একটা কথা বলছিলাম না যে অ্যাজ এ বিজনেস, একটা বিজনেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি? প্রফিট ম্যাক্সিমাইজ করা। হুম, স্যারদের বলছিলাম না এরকম একটা কথা? মানে যে একটু আগেই বললাম যে একটা কোম্পানি যদি সাকসেসফুল না হয় তাহলে আপনার বেতন বাড়বে কিভাবে, এরকম একটা বিষয়ে বলছিলাম না? হ্যালো, জি স্যার, গত ক্লাসে বলছিলেন আমি ছিলাম। শুনতে পাচ্ছেন? আরেকবার একটু বলেন তো স্যার। স্যার, হয়তো গত ক্লাসে বলেছিলেন, কিন্তু আমি তো ওই মানে সময় আচ্ছা, ছিলাম না। গত ক্লাসে যাই হোক, মানে একটা জেনারেল আইডিয়া জি দিলাম না। যেমন আপনি একটা কোম্পানিতে হয়তো জব করেন, আপনার কোম্পানিটা বর্তমানে কথার কথা মাসিক 1 কোটি টাকা ইনকাম করে, তাহলে এখান থেকে আপনাকে বেতন দেয় 20,000 টাকা। তাহলে আপনার জি এই সেম কোম্পানিটাই যদি 10 কোটি টাকা ইনকাম করতো তখন আপনার বেতনটাও 1 লাখ টাকা হয়ে যেত না? জি স্যার। হ্যাঁ, এরকমই। তার মানে হচ্ছে যে একটা কোম্পানির জন্য কমন গুড হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। একটা কোম্পানির জন্য কমন গুড হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, তো এখন ইন আওয়ার ডিসিশন, ইফ উই ডিসাইড টু প্রোভাইড বোনাস অথবা বেনিফিট on the basis of sales, the manager and the employees
will get more motivated to increase sales. হ্যাঁ, এই একই কথা, কিন্তু দেখেন ওইখানেও একই কথা বলছি, এখানেও একই কথা বলছি, কিন্তু অ্যাপ্রোচটা ডিফারেন্ট। একজন বলতেছে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ, যে ও একটু এফেক্টেড হচ্ছে, ও একটু লাভ হচ্ছে, কিন্তু ওভারঅল ডিসিশনটা ভালো। সেম কথাই কিন্তু আপনি কমন গুড অ্যাপ্রোচে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, যে একটা কোম্পানির জন্য কমন গুড হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। এখন সেটার জন্য যদি কিছু বেনিফিট বা বোনাস দেওয়াও লাগে, এই ডিসিশনটাই ভালো ডিসিশন। সো অ্যাকর্ডিং টু কমন গুড অ্যাপ্রোচ, আই এম চুজিং দিস পার্টিকুলার সলিউশন। আচ্ছা, ধরেন কথার কথা ভার্চু এথিক্স, একজন বললো এই একই কথা আমি ভার্চু এথিক্স দিয়ে বলবো, তাহলে আমরা এরকম করে বলতে পারি, এ ভার্চুয়াস পারসন ইজ জেনারেলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ার পারসন, হি উইল নেভার ডিপ্রাইভ এনি এমপ্লয়ি অফ দেয়ার ওভারটাইম ওয়ার্ক, ঠিক আছে, অফ দেয়ার ওভারটাইম পেমেন্ট। তার মানে কি, একজন ভার্চুয়াস, একজন আদর্শ, একজন ভালো মানুষ, একটা একটা ভালো একজন মনের মানুষ, সে কি একটা মানুষকে খাটাবে কিন্তু টাকা দিবে না, এরকম হয়? বলেন তো, স্যারদের মধ্যে কেউ একজন বলেন, এরকম হয়? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, তার মানে ধরেন আপনি এই জিনিসটাই ভার্চু এথিক্সে বলবেন, যে একজন ভার্চুয়াস পারসন, হ্যাঁ, সে কখনোই আরেকজন লোককে ঠকাবে না। এ ভার্চুয়াস পারসন will always be honest, will always be fair to the employees. If an employee puts an extra effort or puts overtime, he will definitely pay him his dutiful salaries, অথবা he will definitely give him some bonus or increment or incentives, ঠিক আছে? So if we follow the virtue ethics approach, a virtuous person will always choose to give some bonus or increment in this decision. দেখেন একই কথা, ওই আলটিমেটলি আপনার চয়েস ওইটাই, বোনাস দিব, ইনক্রিমেন্ট দিব, কিন্তু তিনটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনি ব্যাখ্যা করে ফেলেন। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে ধরেন কথার কথা, কোনো একটা ডিসিশন হয়তো রাবেয়া আফরিনের পছন্দ হইলো, ওনার মনে হচ্ছে আমি এটা ফেয়ারনেস দিয়ে ভালো বলতে পারবো। কোনো একটা ডিসিশন মনে হচ্ছে সাখাওয়াত হোসেনের মনে হচ্ছে আমি ইউটিলিটারিয়ান দিয়ে ভালো লিখতে পারবো। কোন একটা অ্যাপ্রোচে মনে হবে আমি হাফিজুর রহমান ভাববে যে আমি ভার্চু এথিক্স দিয়ে বলতে পারবো। এক একজন এক এক অ্যাপ্রোচে সেম কথাই বলতে পারে, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস নিতে পারে। সো আপনাদের এখানে যদি 50 জন থাকে, 50 জনের 50 রকম ডিফারেন্ট অ্যান্সারের। বুঝতে পারছি স্যাররা? এখন প্রশ্ন আসতেছে কে কত জি। সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারতেছে। খুব বেশি লেখার প্রয়োজন নাই, 6-7 লাইন হাইয়েস্ট। একটা জিনিস বোঝানোর জন্য 2-4 লাইন তো লেখা লাগেই, হ্যাঁ, 6-7 লাইন হবে হাইয়েস্ট, বা একটা হাফ পেজ বা 1 পেজের অ্যান্সার হবে সর্বোচ্চ এই পার্টটুকুতে। এটুকু ক্লিয়ার স্যারদের? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমাদের লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো আমি একটা নতুন লিঙ্ক দিচ্ছি, সবাই কষ্ট করে নতুন লিঙ্কে জয়েন করেন। স্যার আরো ক্লাস আছে আমাদের আরেকটা। হ্যাঁ, 9টা পর্যন্ত আমার ক্লাস। জি স্যার। আচ্ছা, আমি আপনাদের যে চ্যাট বক্স বা মেসেজ বক্সে আমি লিঙ্কটা পিন করে রাখছি, আমি গুগল ক্লাসরুমেও চেঞ্জ করে দিচ্ছি লিঙ্কটা, আপনারা নতুন লিঙ্কে চলে যান। CFI, আচ্ছা, এই যে আলামিন, বাপ্পি, মনিরুল, হাফিজুর, আপনারা আপনারা যারা আছেন সবাই নতুন লিঙ্কে চলে যান, এই লিঙ্কটা অফ করে দিব। এটা আমি অফ করে দিচ্ছি।
আচ্ছা, স্যাররা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা তো মোটামুটি বুঝছি। এর পরের পার্টটুকু দেখি। এর পরের পার্টটুকু হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং ইভালুয়েশন অফ দ্য রেজাল্ট। ইমপ্লিমেন্টেশন বলতে যেটা বোঝায় যে এই যে ধরেন আপনার অফিসে একটা প্রবলেম হইলো, এথিক্যাল ইস্যু। এই এথিক্যাল ইস্যুটা ৩-৪টা সলিউশন বের করলো একেকজন পারসন, এবং তার মধ্যে এথিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেকোনো একটা সলিউশন চুজ করলাম, আমরা ব্যাখ্যা-ট্যাখ্যাও দিলাম। এখন এটা কোম্পানিতে ইমপ্লিমেন্ট করার পালা। তো এখানে যে ব্যাপারটা হয় যে মানুষের একটা স্বাভাবিক স্বভাবজাত একটা অভ্যাস হচ্ছে যে কোনো চেঞ্জ কোম্পানিতে আসলে বা কোনো পলিসি, নতুন পলিসি আসলে মানুষ প্রথম জিনিসটা নিতে চায় না। হুম? প্রথমেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে চায় না, বা ধুর কি দরকার ছিল, আগেই তো ভালো ছিল, আবার নতুন পলিসি, আবার নতুন ঝামেলা, এরকম একটা দেখি না আমরা অনেক সময়। হ্যাঁ, একটা মানুষের ন্যাচারাল একটা বিহেভিয়ার এরকম। হ্যাঁ, যেমন কথার কথা ধরেন আপনাদের আম্মারা যদি কখনো আপনার টেবিলটা গুছায় দেয়, প্রথম বিরক্ত লাগে না? ধুর কেন আমার টেবিলে হাত দিছো, আমি কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, শুধু আমি তো আমার মতো গুছায় রাখছিলাম, তুমি আবার কেন গুছাইতে গেলা? এরকম আমরা বলি না অনেক সময়? হুম? কিংবা ধরেন আপনার খাটটা ঘুরাই দিল। হ্যাঁ, আপনার হ্যাঁ, শোবার শোবার ঘরে যেই খাটটা ছিল এটা একরকম ভাবে ছিল, উনি উনি আরেকভাবে ঘুরাই দিল। তখন প্রথম একটু বিরক্ত লাগে না? ধুর আগেই ভালো ছিল। হ্যাঁ? জি স্যার, হ্যাঁ, এরকম এটা মাঝে মানে মধ্যে মানে এটা একটা মানুষের ন্যাচারাল অভ্যাস। কিন্তু পরে ২ দিন পরে দেখা যায় যে না, এই ডিসিশনটাই কারেক্ট ছিল। এই জায়গাতে আপনার একটু লিডারশিপ কোয়ালিটি লাগবে। এই জায়গাতে লিডারশিপ কোয়ালিটি লাগবে মানুষকে বোঝানোর জন্য যে এই ডিসিশনটা কিন্তু এমনি আসে নাই। হ্যাঁ, এটা কেয়ারফুল অবজারভেশনের মাধ্যমে, এটা একটা সার্টেন প্রসেসের মাধ্যমে আসছে, এবং আমরা আশা করি যে এই ডিসিশনটা আমাদের এক্সিস্টিং প্রবলেমটাকে সলভ করবে। ফাইনালি আপনার যে ডিসিশনটা আপনি ইমপ্লিমেন্ট করলেন সেটা ৬ মাস ১ বছর পর্যবেক্ষণ করবেন, ডেটা নিবেন, বা নিজের পার্সোনাল লাইফ হলে পার্সোনাল লাইফে এটা ইমপ্লিমেন্ট করে দেখবেন যে যে প্রবলেমটা ছিল সেটা সলভ হচ্ছে কিনা। যদি হয় তো ভালো, আর যদি না হয় তখন আবার নতুন করে ৬ মাস পর দেখবেন যে বর্তমান সময়ে আমার প্রবলেমটা কি, ওইটার আবার প্রবলেম স্টেটমেন্ট জেনারেট করবেন, অল্টারনেটিভ বের করবেন, এবং যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ইভালুয়েশনের মাধ্যমে আমরা নতুন ডিসিশন নিব, সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। অর্থাৎ দেখেন এখানে নো এর পর জিনিসটা কিন্তু একটা লুপ চলতেই আছে। তার মানে আমি যদি যতক্ষণ না সাকসেস না হবে, যতক্ষণ না পর্যন্ত আমার যে এই মেইন এথিক্যাল প্রবলেমটা ছিল সেটা সলভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম প্রবলেম স্টেটমেন্ট বানাবো, ৩-৪টা সলিউশন বানাবো, যে কোনো একটা চুজ করব, ইমপ্লিমেন্ট করব, এরকম। তো আমাদের পরীক্ষার খাতায় এই ইমপ্লিমেন্ট আর ইভালুয়েশনের তো সুযোগ নেই। আপনি কি পরীক্ষার খাতায় বলবেন যে, এই এখন থেকে বোনাস দিবি? পরীক্ষার খাতা তো আর এরকম করার সুযোগ নেই। তো আমরা এইটুকু পার্টে যেটা করবো, একটা গদ বাঁধা অ্যান্সার লিখব। ঠিক আছে, এইটুকু পার্ট, তার মানে হচ্ছে এইটুকু তো আমাদের ইভালুয়েশন। এরপরে একটা গদ বাঁধা অ্যান্সার লেখা দিব, যে ধরেন কথার কথা ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন অফ দ্য রেজাল্ট। তো এরকম লিখবেন যে দেন আই উইল ইমপ্লিমেন্ট দিস ডিসিশন ইন মাই লাইফ অথবা ইন মাই কোম্পানি। হ্যাঁ, এরকম কিছু একটা, যেটা যেই সিচুয়েশনে, কোনোটা আপনার পার্সোনাল লাইফ হইতে পারে, কোনোটা কোম্পানি ওয়াইজ হইতে পারে। হ্যাঁ, দেন আফটার সাম টাইম we shall evaluate the performance of our decision, of our chosen decision. If the ethical issue is solved, then we stop the process. Otherwise, we start over, generating the latest problem statement and continue this process and continue this process. তো এটা আমি লিখলাম একরকম, আপনারা আরেকভাবে লিখবেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ২-৩ লাইন লিখে দিবেন যে আমি আমার ডিসিশনটা ইমপ্লিমেন্ট করব, এবং কিছু সময় পর
এটাকে ইভালুয়েট করবো যে আমার ডিসিশনটা নেওয়ার কারণে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি সলভ হয় তো ভালো, আর না 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 সলভ হলে এই প্রসেসটা আবার রান করবো উইথ দ্য লেটেস্ট প্রবলেম স্টেট। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কতটুকু বড় হবে? কতটুকু বড় হবে? স্যাররা আমার কথা শুনতেছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তাহলে প্রথম স্টেটমেন্ট এক লাইন, এখানে এক লাইনের বেশি লেখা যাবে না। অল্টারনেট সলিউশন 3 থেকে 4টা, সো 3-4 লাইন। ইভালুয়েশন অফ দ্য চোজেন অল্টারনেটিভ 6-7 লাইন হবে, হাফ পেজ বা সামথিং। আর এখানে ধরেন 3 লাইন। তো সব মিলে আপনার মনে হয় না এখানে 20 থেকে 22 লাইনের বেশি হবে। সো দ্য অ্যান্সার উড বি সামওয়্যার অ্যারাউন্ড 1 পেজ, 1.5 পেজ। খুব যে বেশি বড় বিরাট বিরাট লিখতে হবে তা কিন্তু না। মেইন জিনিসটা হচ্ছে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছেন কিনা এবং এথিক্যাল ইস্যুটা ডিটেক্ট করতে পারতেছেন কিনা। আপনাকে যে গল্পটা দেওয়া হবে সেখান থেকে এথিক্যাল ইস্যুটা ডিটেক্ট করতে পারতেছেন কিনা। তো স্যাররা কি বুঝতে পারছি আমার কথাটুকু? জি স্যার। তাহলে যদি জি বুঝতেই পারি, স্যার। হ্যাঁ, তাহলে যদি বুঝতেই পারি, এইবার চলে আসেন হচ্ছে প্রশ্নে। তো লাস্ট সেমিস্টার একটু মিউট করেন তো স্যার, আওয়াজ হচ্ছে। লাস্ট সেমিস্টারে আমি 6টা সেকশনে এই কোর্সটাই নিয়েছিলাম। তো কোনো একটা সেকশনের মিড টার্মের কোশ্চেন এটা, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন কেউ একজন পড়েন, আমার সাথে একটু পড়েন। কে পড়বেন? একটু তাড়াতাড়ি পড়েন, হ্যাঁ। Uh, you are a recent graduate of a well-respected business school, but you are having trouble getting a job. You worked with a professional resume service to develop a well-written resume uh, and placed in on several websites. You also sent it directly to contacts at a dozen companies. So far, you have not even had an invitation for an interview. You know that one of your shortcomings is that you have no real experience to speak of. You are considering beefing up your resume by ex- ex- এক্সাজারেটিং। exaggerating the content of the class project you worked on for a few weeks at your brother-in-law's small consulting firm. You could reword the resume to make it sound as if you were actually employed and that your responsibilities were greater than they actually were. What would you do? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা, তাহলে কি বললাম? এটা একটা রিয়েল এক্সাম কোশ্চেন, কোন একটা সেকশনে লাস্ট সেমিস্টারে মিড টার্মে আসছিল। আপনাদের আসতে পারে, নাও আসতে পারে, ঠিক নেই, কারণ আমি তো র্যান্ডম জাস্ট দিতে থাকি। তো আমি আবার একটু পড়ি, বোঝার চেষ্টা করি। ইউ আর এ রিসেন্ট গ্রাজুয়েট অফ এ ওয়েল রেসপেক্টেড বিজনেস স্কুল, বাট ইউ আর হ্যাভিং ট্রাবল গেটিং এ জব। কমন সমস্যা, পাশ করার পর চাকরি নেই। বুঝতে পারছি স্যাররা? হ্যাঁ। তো লিখছে, ইউ ওয়ার্কড উইথ এ প্রফেশনাল রেজুমে সার্ভিস টু ডেভেলপ এ ওয়েল রিটেন রেজুমে অ্যান্ড প্লেসড ইট অন সেভারাল ওয়েবসাইটস। ওই যে স্যাররা বিভিন্ন সিভি মেকিং পেজ থাকে না? হুম, Yes, sir. অনেক এই পাওয়া যে যায়। সিভি টিভি বানায় দেয়, প্রফেশনাল সুন্দর করে সিভি বানায় দেয়। তো এরকম আপনি একটা সিভি মেকিং পেজ থেকে খুব সুন্দর করে আপনার সিভিটা বানায় নিছেন এবং বিভিন্ন ওয়েবসাইট যেমন বিডি জবস, লিঙ্কডইন বা ইত্যাদি ইত্যাদি এসব জায়গায় আপনি জিনিসটা আপলোড করে রাখছেন। ইউ অলসো সেন্ট ইট ডিরেক্টলি টু কন্ট্যাক্টস এট এ ডাজেন কোম্পানিজ। তো আপনি যেটা করতেছেন, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যারা জব করে তাদেরকে একটু বলে রাখলেন যে দোস্ত একটু দেখিস, হ্যাঁ জব খুঁজতেছি, বা মামা চাচা খালু এদেরকেও জানায় রাখলেন যে আঙ্কেল খুঁজতেছি। এভাবেও আপনি বিভিন্ন জায়গায় সিভি টিভি দেওয়া আছে। সো ফার, এখন পর্যন্ত ইউ হ্যাভ নট ইভেন হ্যাড এন ইনভাইটেশন ফর এন ইন্টারভিউ। জব তো দূরের কথা, আপনি ইন্টারভিউ কলই পাচ্ছেন না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, you know that one of your shortcomings is that you have no real job experience to speak of. বলতেছে কি যে আপনি জানেন যে আপনার একটা বড় সমস্যা হচ্ছে
আপনার বলার মতো এরকম তেমন কোনো এক্সপেরিয়েন্স নাই। ইউ আর কনসিডারিং বিফিং আপ মানে হচ্ছে একটু মোটা সোটা করে বলা, হ্যাঁ, এই বিফ খায় যেরকম আমরা মোটা হয়ে যাই এরকম একটু বাড়ায় বাড়ায় বলা আর কি। ইউ আর কনসিডারিং বিফিং আপ ইউর রেজুমে by exaggerating the extent of the class project you worked on for a few weeks at your brother-in-law's small consulting firm. এই লাইনটার মধ্যে যে গল্পটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার ক্লাস প্রজেক্ট, হ্যাঁ, কোনো একটা ক্লাস প্রজেক্ট, ক্লাসের যখন ইউনিভার্সিটিতে পড়তেন কোনো একটা কাজ করার জন্য, ক্লাস প্রজেক্ট করার জন্য আপনি কিছুদিন আপনার দুলাভাইয়ের অফিসে গেছিলেন, বুঝতে পারছি? হ্যাঁ, কয়েক সপ্তাহ জি আপনি স্যার। আপনার দুলাভাইয়ের অফিসে গেছিলেন। You could reword the resume to make it sound as if you were actually employed and that your responsibilities were greater than they actually were. তো আপনি এখন চাইতেছেন আপনার সিভির মধ্যে এই জিনিসটাকে একটু বাড়ায় লেখা, একটু রিওয়ার্ড মানে কি ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে বলা, যাতে রেজুমেটা মনে হয় যে আপনি এখানে অ্যাকচুয়ালি চাকরিই করতেন এবং আপনি অনেক হায়ার রেসপন্সিবিলিটি সেই জায়গায় পালন করতেন। বুঝতে পারছি স্যাররা? জি স্যার, অবশ্যই। আচ্ছা, হোয়াট উড ইউ ডু, আপনি এখন কি করবেন? তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা লেখা। প্রথম স্টেপ কি? প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট। তাহলে স্যাররা কেউ একজন বলেন তো দেখি যে এই এই পার্টিকুলার কোশ্চেনটাই যে আমিও তো বাংলায় একবার বললাম, হ্যাঁ, ইংলিশেও দেখতে পাচ্ছেন, এখানে মেইন এথিক্যাল ইস্যুটা কি? স্যার, ফলস বিভিন্ন এক্সপিরিয়েন্স ইয়ে করে হচ্ছে হ্যাঁ, যে। ভেরি গুড। তার মানে হচ্ছে এখানে মেইন সমস্যাটা হচ্ছে টেলিং লাইস, ঠিক না? জি স্যার। বেসিক্যালি টেলিং lies in the CV অথবা resume, whatever, in the resume to get an interview call. To get an interview. এখন এটা আমি এইভাবে লিখলাম, আপনি আরেকভাবে লিখবেন, কোনো সমস্যা নাই। হুম, বুঝতে পারছি? কিন্তু একটার বেশি সেন্টেন্স আমরা লিখব না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে পরের স্টেপটা কি হবে? অল্টারনেটিভ সলিউশনস। তাহলে এই কাজটা করা ছাড়া আর কি কি করা যেতে পারে? এটা হচ্ছে পরের সলিউশন। তাহলে স্যাররা একটু ডিসকাস করি, চলেন। এটা ছাড়া আর কি কি করা যেতে পারে? হুম, একটু বলেন, কারো মাথায় যদি কিছু আসে। মানে স্যার মিথ্যা ও কথা বলা কোনো ছাড়া। স্যার ও হ্যাঁ, কোনো এক কোম্পানিতে মানে কিছুদিনের জন্য ইন্টার্নি অবস্থা করে হ্যাঁ, হ্যাঁ, সেটা ভেরি গুড, যদি ভেরি গুড, ভেরি গুড, যদি ইয়েস। ওকে স্যার। হ্যাঁ, হইতে পারে। অর্থাৎ আহ, কি হ্যাঁ, সে একটা ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স দেখাতে পারে স্যার। একটু দাঁড়ান, হ্যাং করে ফেলছি। তাহলে হয়ে গেল। আচ্ছা, তো এটার একটা অল্টারনেট সলিউশন হইতে পারে, হ্যাঁ হইতে পারে, যে ডুইং সাম ইন্টার্নশিপ, হুম, অথবা অর আনপেইড ওয়ার্ক, হ্যাঁ, ডুইং সাম ইন্টার্নশিপ অর আনপেইড ওয়ার্ক একটা সলিউশন হইতে পারে। তারপরে আরো দু একটা বলেন, আরো দু একটা বলেন। ভুল শুদ্ধ কোনো সমস্যা নেই, আপনাদের মাথায় যা আসে। ভুল শুদ্ধ তো পরে হবে। সিভি থেকে সব ফলস ইনফরমেশন সরাই ফেলা। হ্যাঁ, মানে যেটা যেটা বলো যে নট লাইং অথবা নট ফলসিফাইং, হ্যাঁ, এনি ইনফরমেশন ইন দ্য সিভি, হইতে পারে, হইতে পারে। আরো দু স্যার একটা এখানে কি স্যার এখানে কি excuse, আমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আরো দু একটা পয়েন্ট কারো মাথায়? তো অনেক ধরনের পয়েন্ট আসে, যেমন আমি তো
এই সেকশন মানে সরি এই কোর্সটা আরো অনেক অনেক জায়গায় নিচ্ছি অনেকগুলো সেকশনে। তো কোনো সেকশনে বলছে স্যার স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। হুম তারপরে কেউ বলছে যে ছোট কোনো প্রজেক্টে কাজ করতে পারে, ওই প্রজেক্টটা সে এক্সপিরিয়েন্স হিসেবে শো করলো, হইতে স্যার পারে। ওটা ইন্টার্নশিপের ভিতরে চলে আসে না? না, ইন্টার্নশিপ মানে তো হচ্ছে একটা কোম্পানিতে ছোট জব, মানে স্মল বেতনে অথবা নো বেতনে চাকরি করা। আর স্কিল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি, ধরেন আপনি একটা অনলাইন কোর্স কমপ্লিট করলেন, ওটার একটা সার্টিফিকেট শো করলেন ইনস্টেড অফ দ্য এক্সপিরিয়েন্স, হতে পারে না? দুইটা জি দুই স্যার, রকম। হতে পারে। এরকম অনেক ধরনের সলিউশন হতে পারে, ঠিক আছে, ভেরি গুড। তারপরে মেইন জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে যে কোনো একটা সলিউশন চুজ করব, যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে যে কোনো একটা সলিউশন ব্যাখ্যা করব। এখন আপনি বলতে পারেন যে আমি ভার্চু এথিক্স দিয়ে বললাম যে একজন ভার্চুয়াস পার্সন তো কখনো মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, একজন ভার্চুয়াস পার্সন কখনো মিথ্যা কথা বলবে? জি না স্যার। বলবে না। তো তাহলে একজন ভার্চুয়াস পার্সন, আমি যদি চাই যে আমি একজন প্রফেশনালি, হ্যাঁ, একজন আদর্শ একজন আইডিয়াল প্রফেশনাল হতে চাই, তাহলে কখনোই আমার সিভির মধ্যে লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে আমি মিথ্যা কথা পুট করব না। সো আমি ভার্চু এথিক্স অনুসরণ করে আমি এই ডিসিশন নিলাম। কেউ একজন বলল যে ধরেন কথার কথা কমন গুড, তাহলে কমন গুডের মধ্যে একটা আমরা বলতে পারি যে উই অল ওয়ান্ট আওয়ার প্রফেশনালস টু বিকাম স্কিলফুল। ধরেন স্কিল ডেভেলপমেন্ট আপনার চয়েস, যে আই ওয়ান্ট টু চুজ স্কিল ডেভেলপমেন্ট অ্যাজ অ্যান অল্টারনেটিভ। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন কিভাবে আই ওয়ান্ট টু অ্যাকর্ডিং টু দ্য কমন গুড অ্যাপ্রোচ, ঠিক আছে, we can say that the common goal of the society is to produce professionals so that everyone is highly skilled in their work. Everyone is highly skilled in their work. So if I develop my skills and then um, apply for job, ঠিক আছে, definitely I will get more and more interview calls with the completed certifications that is included in my CV. এভাবে বলতে পারে কেউ। ফেয়ারনেসের মধ্যে কেউ বলতে পারে যে এই যে দেখেন, চিন্তা করে দেখেন যে আমাদের এই পার্টিকুলার প্রবলেমে স্টেক হোল্ডার কারা কারা, এই পার্টিকুলার প্রবলেমে স্টেক হোল্ডার কারা কারা? কোম্পানির ম্যান এইচআর ম্যানেজমেন্ট। বেসিক্যালি জব প্রোভাইডার্স আর হচ্ছে জব সিকার, ঠিক না? আমি জব সিকার, তারা জব প্রোভাইডার। তাহলে এই যে আমি আমার ডিসিশন গুলার মাধ্যমে এই যে আমি যে কাজটা করতেছি, মিথ্যা কথা বলতেছি, এটার জন্য জব প্রোভাইডারদের অনেক কষ্ট হবে না যে আমার সিভিটা সঠিক কিনা এটা ভেরিফাই করা। হুম তাদের সিলেকশন প্রসেসটা অনেক লং হয়ে যাবে না, তাদের অনেকগুলো পরীক্ষা নিতে হবে, অ্যাপটিটিউড, রিটেন, ভাইবা, এগুলা নিয়ে নিয়ে তারপরে সিলেকশনটা চয়েস। কিন্তু মানুষ যদি সবাই অ্যাকচুয়ালি যে স্কিলটা পারে সেটাই যদি লিখতো, বা অ্যাকচুয়ালি তার লাইফ এক্সপিরিয়েন্সটা যেটা সেটাই যদি লিখতো, তাহলে তার সিলেকশন প্রসেসটা ইজি হয়ে যেত। হ্যাঁ, তাহলে ফেয়ারনেস অ্যাপ্রোচের মাধ্যমে আমি বলতে পারি যে আমার এই পার্টিকুলার নট ফলসিফাইং এনি ইনফরমেশন, এটা একটা ফেয়ার অ্যাপ্রোচ, কারণ এটার জন্য আমিও অনেস্ট থাকতেছি, প্লাস ওনারও কষ্টের পরিমাণ কমে গেল। দুজনের জন্যই ডিসিশনটা ভালো হইতে পারে। তো এক একজন এক এক ভাবে নিবে, বুঝতে পারছি? স্যার অনেকে আনফর্মাল সিভি মানে সেন্ড করে, সেক্ষেত্রেও তো অনেক সময় এটা প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম হয়। তাহলে এটা ওর জন্য আনফেয়ার না যে এত এত সিভি, একটা কোন একটা পোস্টিং আসছে তার জন্য এক স্তূপ পরিমাণ সিভি আসছে, এটা চয়েস করো, এই করো, সেই করো, এটা তো তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, এইবার এখন একটা মজার বিষয় বলি। মজার বিষয় হচ্ছে যে কোনো একজন স্টুডেন্ট সে পরীক্ষার খাতায় অ্যান্সারটা লিখছে এরকম যে আই চুজ টু লাই ইন দ্য সিভি, বুঝতে পারছেন? আই এখন স্যার অনেকেই করে। হ্যাঁ, সে but I choose to lie, or I choose to continue the lie in the resume. এটা ছিল তার চয়েস। এই কথাটা বলার মানে হচ্ছে যে স্যার আপনি যেটাকে প্রবলেম বলতেছেন সেটা আসলে কোনো প্রবলেম না, বুঝতে পারছি? উনি আমাকে বুঝাইতে চাচ্ছে যে আমি যেটাকে প্রবলেম হিসেবে ডিটেক্ট করলাম এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না। তা এখন প্রশ্ন হচ্ছে তাকে তো এই প্রশ্নের উত্তরটা তো ডিফাইন করতে হবে, তাকে তো ডিফেন্ড করতে হবে, পারবেন? করতে হবে না, বললেই হইলো যে আমি মিথ্যা কথাই বলবো।
তাকে তো কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচে বলতে হবে, ঠিক না স্যাররা? জি স্যার। জি স্যার। এবার শুনেন, আমার এক্সাক্ট অ্যান্সারটা মনে নাই, বাট ওভারঅল উনি অ্যান্সারটা দিছে এইভাবে যে utilitarian approach, if we follow utilitarian approach, we know that benefits and burdens are not equally distributed. Some will be benefited more and some will be having burdens. কারো একটু উপকার হবে, কারো উপর একটু প্রেশার পড়বে। আচ্ছা, if I choose to lie in the CV, maybe it will put some pressure on the job providers. Maybe it will waste 5 minutes or 10 minutes of their time. But getting a job or getting an interview has much more benefit, is much more beneficial to me. My যেটা বলে my necessity to get an interview call outweighs, my benefit outweighs the burden that I'm putting the job provider on. So if I follow the utilitarian approach, the best overall consequence will come out of my decision if I continue to lie in my resume. এইভাবে সে অ্যান্সারটা লিখছে। তার মানে কি, সে বলতেছে যে স্যার, যেহেতু কোনো ডিসিশন দিয়ে সবার খুশি করা সম্ভব না, তো সেহেতু আমি যদি মিথ্যা কথা বলি তার একটু ক্ষতি হবে, কিন্তু আমার যে লাভটা হবে, আমার যে উপকারটা হবে, এটা অনেক বেশি। সো ওভারঅল যদি আমি চিন্তা করি, ওভারঅল এই ডিসিশনটাই বেস্ট, যে আমি রেজুমের মধ্যে মিথ্যা কথা বলেই ছেড়ে দিই। বুঝতে পারছেন তার লজিকটা? জি স্যার। এখন কিরকম নাম্বার দিব ওনাকে? হুম, ধরেন কথার কথা 10-এ কত দিব? 1 মার্কও না স্যার। হ্যাঁ, 1 মার্কও না, না এটা না। আসলে ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই বিষয়টা মজার। এথিক্সে কোনো কারেক্ট অ্যান্সার নাই। আপনি আপনার অ্যান্সারটা যদি সঠিকভাবে দেন তাইলেই হবে। কারণ আমি জি এক্সপেক্ট স্যার, করি, মার্ক দিতে হবে স্যার, মার্ক হ্যাঁ, না দিলে স্যার না ফেল মার্ক করবে তো। দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এটার মানে হচ্ছে যে উনি খুব একটা এথিক্যাল পার্সন না। বুঝতে পারছি? জি স্যার। এটা তো আমার প্রবলেম না। উনি এথিক্যাল কি এথিক্যাল না, এটা তো আমার আমার সমস্যা না। আমি কি এক্সপেক্ট করব যে আপনারা সবাই এখানে খুব ভালো মানুষ? দরকারও নাই সবার ভালো মানুষ হওয়ার। হুম, সো যে যার মতো অ্যান্সার দিলেই হবে, সমস্যা নাই। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনাকে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচে জিনিসটা ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আজকের ক্লাসে যতটুকু পড়াইলাম, কোশ্চেন, কনফিউশন, কোনো কোশ্চেন? স্যার আমাদের কি ক্লাস রেকর্ড করা হয়? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে। ক্লাস রেকর্ড আছে। আপনাদের ক্লাসরুমে আমি একটা প্লেলিস্ট শেয়ার করছিলাম, দেখছিলেন? জি স্যার। হ্যাঁ, এই প্লেলিস্টের মধ্যে আপনারা রেকর্ডিং পাইতে থাকবেন। যেমন এটা আগের ক্লাসের, এরকম নেক্সট ক্লাসের গুলো এরকম আসতে থাকবে। স্যার আমাদেরকে যদি কিছু প্রোভাইড করেন কোশ্চেন এন্ড অ্যান্সার, তাহলে এটা আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, মানে ওইটাই বললাম যে এটা আমরা প্র্যাকটিসের মধ্যে যাব। বেসিক্যালি হয় কি, আপনাদের যেটা আমি এখন বললাম মুখে, এটা আমি ক্লাসে হাতে করাই। বুঝতে পারছি? আমি এটা ক্লাসে অ্যাকচুয়ালি হাতে করতে দেই, স্টুডেন্টরা লেখে, ওইখানেই কারেক্ট করে দিই। যার কারণে ওইখানে আপনারা জিনিসটা করতে পারবেন। তো আমি যেটা আপনাদের করব এখন সেটা হচ্ছে যে এই সেম প্রবলেমটাই আপনারা সলভ করবেন। এই সেম প্রবলেমটাই, এই যে প্রবলেমটা স্লাইডে দেওয়া আছে, স্লাইডও গুগল ক্লাসরুমে পাবেন। এই প্রবলেমটাই আপনারা সলভ করবেন। আমি একটা অ্যাসাইনমেন্ট খুলবো, ওই অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দিবেন। এটার মধ্যে কোনো মার্ক নাই। বুঝতে পারছি স্যাররা? কোনো মার্কিং নেই, কোনো নাম্বার টাম্বার দিব না। জাস্ট আমি দেখবো যে আপনাদের লেখার কি অবস্থা, কিরকম লেখা আসে। কয়েকটা লেখা পড়বো, তার মধ্যে যাদের লেখা ভালো ওটা শেয়ার করলেই আপনারা বুঝে ফেলবেন যে আসলে অ্যান্সার কিভাবে দিতে হয়। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। জি স্যার। তো এটার আরেকটা বিষয় আছে। তো এই জিনিসটা সুন্দর মতো টান দিয়ে সিলেক্ট করে এই কপি বাটনটায় চাপ দিয়ে বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট আছে, যেমন চ্যাট জিপিটি, ওখানে দিলে খুবই সুন্দর অ্যান্সার আসবে, জি স্যার। ফ্যান্টাস্টিক অ্যান্সার আসবে। আমার বাপেও এরকম অ্যান্সার লিখতে পারবে না। আপনার কোনো উপকার হবে না তাতে, কারণ এক্সাম হলে কিন্তু চ্যাট জিপিটি থাকবে না।
সো আমরা চেষ্টা করব নিজের মাথায় যা আসে তাই লিখতে। আমি কোনো মার্কিং দিব না, বুঝতে পারছি? আমি কোনো জি স্যার। মার্কিং করব না। সো এক্সিলেন্ট কোনো লেখালেখি আসলে লাভ নেই। ঠিক আছে, আপনার নিজের মাথায় যা আসে আপনি তাই লেখেন। অ্যাপ্রোচটা দেখেন, প্রয়োজনে ক্লাসের রেকর্ডিংটা আরেকবার একটু দেখে তারপরে কাজ শুরু করেন। আচ্ছা, অঙ্কুর ডেজমন্ড মন্ডল, অঙ্কুর, আরাফাত হোসেন রাফি, মোফাজ্জল হোসেন, মোসাদ্দেক হোসেন, তৌসিফ আলম, কি ব্যাপার কেউ নাই? মনিরুল ইসলাম, স্যার Yes, sir. শুনতেছেন তো আমার কথা? Yes, sir. মোহাম্মদ মনিরুল ইসলাম, তারিকুল হাজরা, Yes, sir. মোহাম্মদ আমির ফয়সাল হিমেল, Present, sir. তারপরে রাহিকিম মাকতুম, Present, sir. সাফায়াত হোসেন, প্রেজেন্ট স্যার। রাবেয়া আফরিন, Present, sir. মোহাম্মদ সাজেদ, হাফিজুর রহমান, जी sir. মুন্না মিয়া, Present, sir. শাহাদাত হোসেন বাপ্পি, Present, sir. মিঠুন ব্যাপারী, Present, sir. আলিফা আক্তার প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। উপমা রয়, Yes, sir. মোস্তাকিম হাসান, প্রেজেন্ট স্যার। আলামিন ইসলাম রাব্বি, Present, sir. আসাদুজ্জামান সিয়াম, আসাদুজ্জামান, আচ্ছা, সালে আহমেদ, ইমন শেখ, মেহেদি হাসান তুষার, Yes, sir. আবু বকর সিদ্দিক, আবু বকর, Yes, sir. আচ্ছা, জেসিয়া জান্নাত মুন্নি, Yes, sir. ফারিয়া জান্নাত ইরা, ফারিহা জান্নাত ইরা। আচ্ছা, কে জানি মেসেজ দিছিল? স্যার সিয়াম, আসাদুজ্জামান সিয়াম। আসাদুজ্জামান সিয়াম, আসাদুজ্জামান, আচ্ছা দিছি না? না দেইনি তো। আসাদুজ্জামান। আর কেউ আছে যে আগে ছিল? হ্যাঁ, এরকম কেউ আছে মিস গেছে? আচ্ছা, ওকে। সালে, মোহাম্মদ সালে, 3131, আচ্ছা 3131, হ্যাঁ ওকে, ঠিক আছে। আর কেউ ছিল এরকম? ঠিক আছে, তাহলে এখন স্যার আজকের ক্লাসে যতটুকু পড়াইছি, কোশ্চেন কনফিউশন বলেন। নাই স্যার, আমরা অ্যাসাইনমেন্ট করলে বুঝতে পারবো আমাদের অ্যাসাইনমেন্ট উইকনেসটা। বলতে আর কি, যে এই প্রবলেমটাই আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট লিখবো। হ্যাঁ, প্রথমে এক লাইনের প্রবলেম স্টেটমেন্ট লিখবো নিজেদের মতো, তারপরে কিছু অল্টারনেট সলিউশন দিব 3-4টা, তারপরে যে কোনো একটা সলিউশন এই যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে সুন্দর মতো ব্যাখ্যা করবো, বুঝতে পারছি? তো এটা যদি চ্যাট জিপিটিতে দেন খুব সুন্দর একটা অ্যান্সার আসবে, এমন ভালো অ্যান্সার আসবে 10-এ 10। কিন্তু ওটা দিয়ে তো আমার লাভ নেই, কারণ আলটিমেটলি আমার তো মিডে যখন একটা কোশ্চেন আসবে, হ্যাঁ একদম নিউ একটা প্রশ্ন আসবে, তো ওই প্রশ্নটাতে প্র্যাকটিস করে করে পারতে হবে, ঠিক না? মানে স্যার প্রথমে আমি এক লাইনের একটা সলিউশন লিখবো, তারপরে ওটার অল্টারনেটিভ সলিউশন লিখবো এক এবং লাইনের একটা। প্রবলেম জি স্টেটমেন্ট স্যার। মানে যে জি মেইন স্যার। প্রবলেমটা কি, এই গল্পটার ভিতরে এরকম একটা গল্প আসবে। জি স্যার। আপনাদের প্রশ্নগুলো এরকমই হবে, একটা গল্প আসবে, গল্পের ভিতরে একটা সমস্যা থাকবে, এই সমস্যাটা কি এটা একটু ডিটেক্ট করতে হবে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে। স্যার এরকম স্যার একটাই আসবে বা একটাতে কত মার্ক স্যার? ধরেন 10 মার্ক? এটার মধ্যে ধরেন 6 বা 7 থাকলো, আর ছোট একটা প্রশ্ন থাকলো 3 থাকলো, 7 থাকলো। ওকে স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।